নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৪৭তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সুগন্ধা, অপূর্ববাবু এবং অরুণা দেবীর মাঝে কোনো একটি সম্পর্ক আছে। অতীতের গহ্বরে কোনো অতল রহস্য লুকিয়ে আছে। সেই অতল রহস্যটি কি সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। পিতিশা কয়েকবার ফোন করে সোহমকে না পেয়ে একটু মনক্ষুণ্ণ হলো। এমন কি ব্যস্ততা যে ২ মিনিটের জন্য কথা বলতে পারে না? কিন্তু কিছু করার নেই। বাবার সাথে আসার পর দেখা করা হয়নি, তাই বাবার সাথে দেখা করার জন্য বাবার ঘরে ঢুকলো। অপূর্ববাবু কোনো কিছু পড়ছিলেন। মেয়েকে দেখে এমনভাবে হেসে উঠলেন যেন মেয়ের জন্যই অপেক্ষা করছেন। বিদিশা ঢুকতেই অপূর্ববাবু বললেন, কখন থেকে অপেক্ষা করে আছি তোর জন্য, এতক্ষণে তোর আসার সময় হলো? বিদিশা হেসে বলল, বাবা, এত ক্লান্ত লাগছিল, ফ্রেশ হলাম, তারপর একটু শুয়েছিলাম। তা বাবার কোলেই তো প্রতিদিন এসে শুয়ে থাকতিস, আজ আবার অন্যথা করার কি দরকার ছিল? আমার তো মনে হয় ফোন, গল্প এইসবই করছিলিস। বিদিশা হেসে বলে, আরে না না বাবা, সে এখন সেই ব্যস্ত, ওয়ার্কশপের পুরো দায়িত্ব তার কাঁধে, তার কথা বলার সময় নেই। বলতে বলতে বাবার পাশে শুয়ে গা এলিয়ে দিল। অপূর্ববাবু বললেন, তাহলে ভালোই চাপ পড়েছে বল, একদিনও দেখা হলো না ছেলেটার সাথে। তোদের চাকরির যা অবস্থা দেখছি, কবে সময় পাবে সেটাও একটা প্রশ্ন। বিদিশা দীর্ঘশ্বাস ফেলে বলে, তা তো বটেই বাবা, তবে ধরে রাখো এখন আর হবে না, একেবারে ওয়ার্কশপের পরে। বিদিশা এবার একটু চুপ করে রইল, তারপর আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তোমার আর মায়ের মধ্যে কি হয়েছে বলো তো? মায়ের মুখ একেবারে অন্ধকার হয়ে আছে। অপূর্ববাবু হেসে উঠে বললেন, তোর মায়ের গোসা হয়েছে। তাই নাকি? কিভাবে? মানে, কেন তুমি মাকে রাগাতে গেলে? অপূর্ববাবু হাতের কাজটা থামিয়ে বিদিশার হাতটা ধরলেন, তারপর হালকা করে মাসাজ করতে করতে একটু মুচকি হেসে বললেন, কারণ আমি তোর মায়ের বান্ধবীকে স্বপ্নে দেখেছি। বিদিশা কৌতূহল নিয়ে উঠে বসে বলে, সে কি কথা বাবা, মাকে থাকতে তুমি মায়ের বান্ধবীকে স্বপ্নে দেখলে? তাহলে মা কেন, সবাই রেগে যাবে। বলতে বলতে দুজনেই হেসে ওঠে। বিদিশা আবার বলে, নিশ্চয়ই তোমার মনে কিছু আছে বাবা, নইলে কেন দেখবে বলো? অপূর্ববাবু ছোট্ট করে একটা ধমক দিয়ে বলেন, এই একদম বাজে কথা বলবি না, মা মেয়ের একই গলা। বিদিশা হেসে উঠে বলে, সেই জন্যই তো মা রেগে আছে। সে ঠিক কথাই বলছিস, আসলে দুজনের মধ্যে এত তিক্ততা আমায় নিয়ে, আর কি বলবো, এই বয়সেও তোর মা ভয় পায়, বোঝ অবস্থা। তোমায় মায়ের বান্ধবী খুব পছন্দ করতো বলো?
অপূর্ববাবুর চোখে মুখে এক উচ্ছ্বাস খেলে গেল, যেন যেন তিনি ফিরে গেলেন সেই যুগে। একটা উচ্ছ্বাস মাখা লাজুক গলায় একটু ফিসফিসিয়ে বললেন, পছন্দ বলতে কি বলতো, পাগল ছিল একদম। কথাটা বলতে বলতে দরজা দিকে একবার আর চোখে তাকিয়ে নিলেন। বিদিশার যেন জানার চেষ্টায় উচ্ছ্বাস আর ধরে না। জিজ্ঞেস করলো, বলছো কি বাবা? তারপর? অপূর্ববাবু আবার ফিসফিসিয়ে বললেন, চেঁচাস না, আস্তে কথা বল। তোর মায়ের কানে গেলে না এই ঘর থেকে বের করে দে মা আমায়, বুঝলি? বিদিশার বাবার গল্প শুনে যেন হাসি আর থামে না। জিজ্ঞেস করে, তারপর? তারপর আর কি, দুজনে মিলে আমায় নিয়ে সেই কি টানাটানি ঝগড়া কত কি। তবে কিন্তু তুই এ কথা বলতে পারবি না যে আমার মন ওর দিকে ছিল। আমি তোর মাকেই ভালোবাসতাম। তবে কি বলতো, ও ছিল সেই সুন্দরী, যেমন গায়ের রং, তেমন হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুল, তেমন লম্বা। ওকে দেখতে পাশের গ্রাম থেকেও ছেলেরা সাইকেল নিয়ে ঢু মেরে যেত। চোখগুলোও ছিল বড় বড় টানা টানা। আমাদের গ্রামে ওর মতো সুন্দরী কেউ ছিল না রে। এত বলে থামলেন অপূর্ববাবু। বিদিশা প্রশ্ন করে বসল, আচ্ছা বাবা, সবাই তো সুন্দরী মেয়েই খোঁজে, তবে তুমি কেন পছন্দ করলে না? একটু থমকে গিয়ে হেসে ফেললেন অপূর্ববাবু। বললেন, কি যে বলিস মা, সব ভালোবাসা কি বাইরে সুন্দর দিয়ে হয়? কিছু কিছু ভালোবাসা সুন্দর মন দেখেও হয়। তোর মায়ের সহজ সরল অভিমানী মনের প্রেমেই তো পড়েছিলাম। দেখ না, স্বপ্নে বান্ধবীকে দেখেছি বলে এখনো কেমন অভিমান করে বসে আছে। সত্যি কথা বলতে, তোর মায়ের মতো সুন্দর মন আমি পাইনি। কথা শেষ হতেই হা হা করে হেসে উঠলেন অপূর্ববাবু। বিদিশা আবার চিন্তায় পড়ে গেল। কিছু চিন্তা করে জিজ্ঞেস করলো, তো বাবা, কিভাবে মায়ের সুন্দরী বান্ধবীকে মানা করলে? অপূর্ববাবু এই কথা শোনার জন্য যেন প্রস্তুত ছিলেন না। কথাটা শোনার পর মুখের হাসি কেমন মিলিয়ে গেল, চোয়াল দুটো শক্ত হয়ে গেল। অনেক গভীর পর্যন্ত চিন্তা করলেন, অনেক কিছু। শেষে বললেন, মায়ের কাছে যা, আমি একটু রেস্ট নেব। বিদিশা জোর করে, বাবা প্লিজ বলো না। অপূর্ববাবু আরও কেমন যেন গম্ভীর হয়ে যান। বলেন, তোর মা অভিমান করে আছে, পারলে কথা বলে মায়ের মন হালকা কর, শুধু বাবা বাবা করিস কেন? বিদিশা আবার জোর করতে গেলে অপূর্ববাবু যেন একটু বিরক্ত বোধ করেন। বিদিশা আর কথা বাড়ায় না, মায়ের কাছে যায়। অপূর্ববাবু একদৃষ্টে ঘরের দেয়ালের দিকে তাকিয়ে থাকেন, যেন অতীতের কিছু স্মৃতি চোখের সামনে আবার পুনরাবৃত্তি হচ্ছে। বহু রাত পর্যন্ত অপেক্ষার পরও সোহমের ফোন আসে না। নাও ফোনটা ধরে। বিদিশার চিন্তায় কেমন যেন গা গোলায়। কি এমন হলো যে ফোনটা ধরতে পারছে না? কোনো খারাপ কিছু? ভালো চিন্তা যেন মনের ধার কাছে আসতেই চায় না। তন্দ্রাচ্ছন্ন হলেও চোখ দুটোকে জাগিয়ে রেখেছে বিদিশা। বারে বারে ফোন করে খোঁজার চেষ্টা করে সোহমের এমন অবহেলার কারণ। ঘড়িতে ভোর ৩:৫৫।
ভীষণ ঠান্ডা অনুভব করে সোহম ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে। নিজেকে স্বাভাবিক করে এনে সবকিছু বুঝতে আর মনে করতে বেশ কিছু সময় লেগে যায়। দার্জিলিং যাওয়ার কথা মনে পড়তেই আর দেরি করে না। স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে বসার ঘরে আসে। ফোনটা আবার বেজে ওঠে। সোহম ভীষণ অবাক হয়ে যায়। এত ভোরে কি? আর ফোনটাই বা কোথায়? নিজের ব্যাগ ঘেটে ফোনটা বের করতেই বিদিশা নামটা জলজল করে উঠল। সোহম মনে মনে হাসল। পাগলি মেয়েটা হয়তো ঘুম ভাঙানোর জন্য এমন করছে। কিন্তু মানুষ অনেক সময় বুঝতে পারে না ফোনেও ঝড় আসে, আর সে ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সোহমের সাথেও বিপরীত কিছু হলো না। ফোনটা ধরতেই বিদিশা নামক সুনামি সোহম নামক সমুদ্রের তীরে আছড়ে পড়ল। বিদিশা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠল, কোথায় তুমি? কেন ফোন তুলছো না? সারা রাত ধরে ফোন করে যাচ্ছি, একবারও কি ফোনটা রিসিভ করার কথা মনে ছিল না? তুমি কি জানো না আমি চিন্তায় থাকবো? এরকম তুমি ভালোবাসো? কি করে তুমি পারলে এমন করতে? আরো অনেক অনেক কিছু। লক্ষাধিক প্রশ্নের মানে সোহম যেন সরসজ্জায় বাধা পড়ল। বিদিশার প্রশ্নবাণের উত্তর সোহম কোথা থেকে দেবে বুঝতে পারে না। শুধু বুঝল সোহমের চিন্তায় মেয়েটা সারা রাত ঘুমায়নি। বিদিশা বকে যাচ্ছে, সোহম শুনে যাচ্ছে, আর মনে মনে অদ্ভুত একটা শান্তি শাখা প্রশাখা বিস্তার করছে যে সোহম আর কচুরিপানা নয়, যে জলের তোড়ে ভেসে চলে যাবে নাম না জানা কোনো ঠিকানায়। সোহম এখন মহিরুহ, যাকে মাটি ভেদ করে বিদিশা নামক শেকড় শক্ত করে আঁকড়ে ধরে আছে, আর ভেসে যাওয়ার ভয় নেই। চিন্তায় ছেদ পড়ল বিদিশার কথা শুনে। এই, তোমার লজ্জা করে না? কখন থেকে বকে যাচ্ছি আর নির্লজ্জের মতো শুনে যাচ্ছ? কি উত্তর দেবে সোহম বুঝে পায় না। বিদিশার বকাও যে সোহমের অস্তিত্বের প্রকাশ। হেসে ফেলে, নিজের বিপদ আরো বাড়িয়ে তোলে, হেসে ফেলে। বিদিশা আরো চিৎকার করে ওঠে, তুমি হাসছো? আমি সারা রাত তোমার চিন্তায় পাগলের মতো করে যাচ্ছি আর তুমি হাসছো? সোহম বুঝলো এবার হাল না ধরলে নৌকো বলে আর কিচ্ছু থাকবে না। বিদিশা ঝড়ে সব উড়ে চলে যাবে। বলল, শোনা, প্লিজ শান্ত হও। শোনো, একটু মন দিয়ে শোনো আমার কথা। একে একে সারাদিনের গল্প বিদিশার কাছে তুলে ধরল। বিদিশাও সমস্ত কিছু শুনে শান্ত হয়ে গেল। বিদিশা শান্ত হলে সোহম বলে, এবার ঘুমো, আমার ভীষণ খিদে পাচ্ছে, দেখি একবার কি এনেছে বিকাশ। বিদিশা আরো কথা বলবে বলে সোহমকে ছাড়বে না। সোহম কথা বলতে থাকে আর খেতে থাকে। একসময় খেয়াল করে আর কোনো সারা শব্দ নেই ওপাশ থেকে। বুঝলো এতক্ষণে সবকিছু শান্ত হয়েছে। ফোনটা কেটে সোহমকে সব গুছিয়ে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হতে হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।